প্লেন 5B টপিকটা শুরু করছি, ঠিক আছে? তার আগে দু তিনটে একটু অন্য কথা বলে নিই। শুক্রবার 1 তারিখ পড়ছে, তো সেদিনকে ছুটি, ঠিক আছে? সেদিনকে ছুটি, 5 জানুয়ারির দিন, 5 জানুয়ারি ছুটি, প্রথম কথা। দ্বিতীয় কথা হলো যে তাহলে পরের মঙ্গলবার ক্লাস আবার 5 জানুয়ারি পড়ছে, 5 তারিখ, 5ই জানুয়ারি সেদিনকে না পরীক্ষা নিচ্ছি না, এটা হোমওয়ার্ক থাকবে, এটা পুরো চ্যাপ্টারটা হোমওয়ার্ক, ঠিক আছে? 5B ফুল হোমওয়ার্ক, 1-1-21 ক্লাস অফ ছুটি, 5-1-21 5B হোমওয়ার্ক, 5B হোমওয়ার্ক, ঠিক আছে? আর হলো 8-1-21 পরীক্ষা এক্সাম। আবার ছুটি কে বলছে? আমি বললাম পরীক্ষা অল্টারনেটিভ চলবে নাকি? 8-1-21 এক্সাম। কি কি চ্যাপ্টার বলেছিলাম? ইউনিট 3 বলা আছে অলরেডি। ইউনিট 3 9A 9B মানে হলো ডেফিনিট ইন্টিগ্রাল, নির্দিষ্ট সমাকল। আর কোনটা? 17 এরিয়া। নির্দিষ্ট সমাকলের দুটো চ্যাপ্টার 9A 9B আর এরিয়া 17 নম্বর চ্যাপ্টার। এটা হলো 8 তারিখ এক্সাম, ঠিক আছে? তাহলে মোটামুটি এরকম শিডিউল আপাতত। তো এখন আমি প্লেন 5Bটা স্টার্ট করছি, ঠিক আছে? 5Bটা তুলনামূলক সহজ চ্যাপ্টার, প্রথম পয়েন্ট। আর দ্বিতীয় পয়েন্ট তবে কি, হ্যাঁ তখনই সহজ লাগবে সে 5Aটাকে পুরো হাতে নিয়ে নিচ্ছে, আর নয়তো তার একই লাগবে। মানে মূল বিষয়টা কি, 5Aটা পুরোটা মাথায় ঢুকে গেলে খুব ইজি ব্যাপার লাগবে 5Bটা, কারণ নতুন করে কিছু আর খুব একটা প্রেশার টেবিল কিছু নেই আলাদা, ঠিক আছে? হ্যাঁ এটা ইউনিট 3। অ্যাজ ইউজুয়াল যার যে টাইমিং সে টাইমিং এক্সাম, ঠিক আছে? এটা শুক্রবার, এটা মঙ্গলবার, এটা শুক্রবার, ঠিক আছে? এক্সামটা শুক্রবারে পড়ছে, ঠিক আছে? তো 5Bতে যদি আমরা ফোকাস করি কি ব্যাপারটা, আচ্ছা 5Bতে ঢোকার আগে আমি আবার কয়েকটা জিনিসকে রিমাইন্ডার দিচ্ছি, পাশাপাশি তোদের কি কোশ্চেন করছি যে একটা সরল রেখার সমীকরণ যদি আমাদের এরকম থাকে, তাহলে এই সরল রেখাটার দিক অনুপাত কত? ABC, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, যদি সরল রেখাটার সমীকরণটা এরকম ভেক্টর ফর্মে থাকে, তাহলে তার দিক অনুপাত কোনটা? বি ভেক্টর। বি ভেক্টরটা হলো তার দিক অনুপাত, মানে I J K এর সিম্পলি সহগগুলো যেগুলো হবে সেগুলোকে আমরা কমা কমা করে লিখতে পারি। ভুলেও কোনোটাকে ব্র্যাকেট দেব না, বারবার একটা জিনিস মেনশন করছি, ডিরেকশন রেশিও বা ডিরেকশন কোসাইনে কোনো ব্র্যাকেট বসে না, দেখলে কিন্তু সিম্পলি কেটে দিয়ে পুরো অঙ্কই 0 দিয়ে দিতে পারে, ঠিক আছে? তাহলে এখানে হলো A B C ডিরেকশন রেশিও, এখানে ডিরেকশন রেশিওটা বি ভেক্টর থেকে বুঝে যেতে পারি I J K সহগ থেকে। আচ্ছা এটা হলো সরল রেখার ব্যাপার। আর সমতলের কি হয়, যদি একটা সমীকরণ এরকম কার্তেশীয় ফর্মে থাকে এরকম, তাহলে সমতলের কি নিজের ডিরেকশন রেশিও থাকে, দিক অনুপাত নিজের থাকে কি? নিজের থাকে না, কার থাকে? সমতলের উপর লম্বের দিক অনুপাত কি হয় তাদের? BC, মানে এই সহগগুলো হয় ABC, ঠিক আছে? অথবা যদি সমতলটা সমীকরণ এরকম ভেক্টর ফর্মে থাকে, এরকম আকারও থাকতে পারে অথবা এরকমও থাকতে পারে, দুটোই একই মিনিং কে বোঝাচ্ছে। এই ক্ষেত্রে ডিরেকশন রেশিওটা কোনটা হয়? n ভেক্টরটা হয়। n ভেক্টরের যেটা থাকবে I J K সহগগুলো হবে সিম্পলি। এটা সরল রেখার কোথায় কোথায় দিক অনুপাত থাকে আইডিয়াটা ক্লিয়ার থাকতে হবে, আর সমতলের উপর লম্বে তার কোথায় দিক অনুপাত থাকে এই ব্যাপারটা কিন্তু ক্লিয়ার রাখতে হবে। এইটা ছাড়া কিন্তু এই চ্যাপ্টারটা ঢুকে যাবে। চ্যাপ্টারটা তুলনামূলক যথেষ্ট সহজ। কেন সহজ বলছি তাই এখন। আচ্ছা তার আগে আমাকে বল, এটা সরল রেখা চ্যাপ্টারে ছিল, এই কার কতটা মনে আছে? যদি একটা সরল রেখার দিক অনুপাত হয় A1 B1 C1, আরেকটা সরল রেখার দিক অনুপাত হয় A2 B2 C2,
সে যেভাবে হোক বের করে ফেলতে পারবো এইসব দেখে। একটা নাম দিয়ে দিলাম a1 b1 c1, আর একটা নাম দিয়ে দিলাম a2 b2 c2। তাহলে তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে আমরা কি লিখতে পারি এদের মধ্যে রিলেশনটা? বল cos থিটা ইকুয়াল টু বল a1 a2 b1 b2 c1 c2 ডিভাইডেড বাই a1 স্কয়ার প্লাস b1 স্কয়ার প্লাস c1 স্কয়ার ইনটু a2 স্কয়ার প্লাস b2 স্কয়ার প্লাস c2 স্কয়ার। মনে পড়ছে? এখান থেকে চাইলেই আমরা থিটা অ্যাঙ্গেলের মানটা বের করতে পারি, এখানে যোগ বিয়োগ গুণ ভাগ যা খুশি করে। না কিছু একটা পার্টিকুলার ডিগ্রি যদি না বের হয় সেক্ষেত্রে থিটা ইকুয়াল টু কি লিখি? cos ইনভার্স অফ সেই ভ্যালুটা। ঠিক আছে, এটা কোন ক্ষেত্রে? যখন দুটো সরল রেখা নিজেদের মধ্যে থিটা অ্যাঙ্গেল করে। এখন এখানে আমাদের জানতে হবে হলো দুটো বিষয়, যে দুটো প্লেন যদি নিজেদের মধ্যে কোণ করে তাহলে কি হবে, আর একটা প্লেন আর একটা সরল রেখা নিজেদের মধ্যে কোণ করলে কি হবে। মানে কি একটা ছবি আমরা এরকম বলতে পারি, ধর এই হলো প্লেনটা আর এখান দিয়ে আরেকটা প্লেন গেছে, ধর এরা নিজেদের মধ্যে কি কোণ করছে, এই কোণটা। ঠিক আছে, আরেকটা কি হতে পারে, এরকম ছবি হতে পারে, একটা প্লেন গেছে, একটা সমতল গেছে, আর একটা সরল রেখা গেছে, এরা নিজেদের মধ্যে কত কোণ করছে। এটা আমাদের এখানে জানতে হবে। দেখ আমি একটা খুব সিম্পলিফাই আকারে কিছু কথা বলছি, এখানে অনেক কিছু লিখেছে থিওরেম করেছে। মূল ব্যাপারটা কি, মূল কনসেপ্টটাকে ভালো করে ব্রিফ করবি, মানে একেবারে ব্রিফটা করবি, ভালো করে শুনবি বিষয়টা, ভালো করে দেখবি। দুই ধরনের জ্যামিতিক চিত্র, একটা হলো আমাদের কাছে সমতল আছে, একটা কি সরল রেখা আছে, এই নিয়ে সব কাজ চলছে। ভালো করে খেয়াল করবি, যদি লক্ষ্য করিস যে দুটো জ্যামিতিক চিত্র সেম, মানে কি দুটোই যদি সরল রেখা হয় অথবা দুটোই যদি সমতল হয়, তাহলে এই সূত্রটাই হবে। মানে কি cos θ = a1 a2 + b1 b2 + c1 c2 বাই এটা। তার মানে কি এই সূত্রটার সাহায্যে আমরা এই দুটো সরল রেখার মধ্যে কোণ বের করতে পারি, আবার এই সূত্রটার সাহায্যে আমরা দুটো সমতলের মধ্যে কোণ বের করতে পারি, তাই কি না? দুটো সমতলে যদি অ্যাঙ্গেল করে থিটা, তাহলে আমরা এটা লিখতে পারবো। তাহলে জ্যামিতিক চিত্র যাদের সেম তাদের সূত্রটা এই হবে। আর জ্যামিতিক চিত্র বা চরিত্র যেটাই হোক না কেন, তা আলাদা আলাদা হয়। মানে কি একটা যদি তোকে সমতল দেয় আর একটা যদি সরল রেখা দেয়, তাহলে কি হবে, তার ডান দিকটা একই হবে, বাঁ দিকে কি বসবে, sin θ বসবে, sin θ = এটা হবে। মানে প্র্যাকটিক্যালি ডান সাইডটা সব ক্ষেত্রেই সেম, বাঁ দিকটা কি সেম। জ্যামিতিক চিত্র হলে cos θ, ডিফারেন্ট জ্যামিতিক চিত্র দেখলে sin θ। আর এইটা তোকে বুঝে নিতে হবে যে কার্টেসীয় ফর্মে থাক বা ভেক্টর ফর্মে থাক, সে সরল রেখা হোক বা সমতল হোক, তার কোনটা দিয়ে কি দিক অনুপাত বোঝায়, দিক অনুপাত কোনটা দিয়ে কি বোঝায় সেটা যদি না বের করে আনতে পারিস তাহলে তোকে অ্যাপ্লাই করতে হবে। বোঝা গেছে ব্যাপারটা? এই জিনিসগুলোই দেখবি তোর বইতে উপপাদ্য 10 আলাদা আলাদা করে ভাগ করেছে। উপপাদ্য 10, উপপাদ্য 11, উপপাদ্য 10 করেছে দুটো সমতলের মধ্যে কার্টেসীয় আকারে, উপপাদ্য 11 করেছে দুটো সমতলের মধ্যে ভেক্টর আকারে। এইসব প্রুফ কিছু নেই। এখন আলাদা করে ভেক্টর ফর্ম জানার আমার কোনো দরকার আছে কি? আমাদের তো সিম্পলি এই সূত্রটা মনে রাখলেই হয়ে যায়, ভেক্টর ফর্ম আলাদা করে মনে রাখার কোনো দরকার নেই। উপপাদ্য 10, উপপাদ্য 11, উপপাদ্য 12 করেছে দেখ একটা সমতল একটা সরল রেখা। উপপাদ্য 13 করেছে ওই একটা সমতল একটা সরল রেখাকে ভেক্টর ফর্মে করেছে। আবার পর গেছে, খেয়াল কর। উপপাদ্য 10, 11, 12, 13, ঠিক আছে? উপপাদ্য 10, 11, 12, 13, ঠিক আছে? ক্লিয়ার? তাহলে সিম্পলি এই জিনিসটা মাথায় রাখলেই যথেষ্ট। উপপাদ্য আকারে বা ওই যেখানে কি ভেক্টর ফর্ম আছে, কোনটা কি ফর্ম আছে, এত বেশি মাথা ঘামানোর কোনো দরকার নেই। ঠিক আছে? আচ্ছা, উপপাদ্য 14 তে অলরেডি আমি আগের চ্যাপ্টারেই ডিসকাস করেছি, একটা বিন্দু থেকে সমতলের উপর লম্ব দূরত্ব, যেটা আলফা বিটা গামা দিয়ে বলছিলাম, সেটা এখানে x0 y0 z0 দিয়ে লিখেছে, হ্যাঁ কি না? একটা বিন্দু থেকে সমতলের উপর লম্ব দূরত্ব। আচ্ছা, সেইটাই আবার ভেক্টর ফর্ম উপপাদ্য 15 তে বলেছে, তো ওইটা নিয়েও বেশি মাথা ঘামানোর দরকার নেই ভেক্টর ফর্ম নিয়ে। আর যে কোনো অঙ্ককে কি করবি, কার্তেশীয় ফর্মে সাজিয়ে নিতে পারিস। কার্তেশীয় ফর্মে অঙ্ক করতেও সুবিধা, দেখতেও সুবিধা হয়। কার্তেশীয় ফর্মে সাজিয়ে নিবি, ব্যাস, এটাতে অ্যাপ্লাই করে দিবি।
আচ্ছা, উপপাদ্য 16টা একটু বাদে বলছি, 16 বা 17 যাই হোক, এটা নিয়ে পরে ডিসকাশন করা যাবে। সংক্ষিপ্তকরণের সবকিছুগুলোকে এক জায়গায় নিয়ে চলে এসেছে ওরা। আচ্ছা, পরস্পর লম্ব হলে কি হয়, এগুলো সরল রেখা চ্যাপ্টারে ডিসকাস করা ছিল। পরস্পর লম্ব হলে cos 90 0, তাহলে a1 a2 b1 b2 c1 c2 কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। ঠিক আছে, ওই কনসেপ্টগুলোকে অ্যাপ্লাই করে করে এগোতেই হবে, এটা নতুন করে কিছু ডিসকাশনের ব্যাপার না। তো চলে আয় এক্সারসাইজে। ফাইভ বি, দেখ তো এমসিকিউ 11, 5B এমসিকিউ 11 কত হচ্ছে? দুটোই সমতল আছে, কোন সূত্রটা অ্যাপ্লাই হবে? কি হবে? এসে কত? 60 ডিগ্রি আসছে। এসে গুড। তাহলে 12 নম্বরের ক্ষেত্রে বলতে পারি কি সাইন থিটা সূত্রটা লাগবে? সরলরেখা আর সমতল আছে। এবার একটু ডিফারেন্ট জিনিস দেখা যায় 10 নম্বর অঙ্কটা, দুটো সমতল দিয়েছে, তাদের ছেদক সরলরেখা, তাই তো? দুটো সমতল এক জায়গায় ছেদ করলে কি পাই? সরলরেখা। সেই সরলরেখাটা আই ভেক্টরের সাথে কি কোণ করছে? আচ্ছা বলতো, প্রথম সমতলটাকে আমরা কার্তেশীয় আকারে কি লিখতে পারি? x plus 2y plus 3z equals to 0। আরেকটাকে ছেদক সরলরেখা কি করে বের করতে পারি? যদি আমরা বজ্র গুণনের সাহায্য নিয়ে নিই, একই না? yes or no? তাহলে এই যে নিচে যেটা পাবো সেটাই কি দিক অনুপাত? তো তাহলে a1 b1 c1 পেয়ে গেলাম, তো a1 b1 c1 পেয়ে গেলাম, বের করে নিবি। আচ্ছা, আর কি আছে? আই ভেক্টর। আই ভেক্টরের দিক অনুপাত কত বল দেখি? 1,0,0 সিম্পলি সহগগুলো তো নেব, যে কে তো নেই আই ভেক্টরের। আর এমনি এভাবে ভাবতে পারি আই ভেক্টর মানে কোন অক্ষ? x অক্ষ, তার দিক অনুপাত 1, 0, 0। তাহলে এইটা দিক অনুপাত a1 b1 c1, তারপরে 1, 0, 0, তারপর মানে এটা a2 b2 c2 করা যাবে। তারপরে এটা কি হবে? cos থিটা লাগবে না sin থিটা লাগবে? সমতল দুটো ছেদ করে একটা সরলরেখা বানিয়ে ফেলেছে। হ্যাঁ, কেন sin থিটা? কেন cos থিটা? কারণ দুটোই সরলরেখা, সমতল দুটো ছেদ করে একটা সরলরেখা বানিয়ে ফেলেছে। আই ভেক্টর মানে একটা সরলরেখা, আলটিমেটলি cos থিটা। হ্যাঁ, আলাদা হলে sin থিটা হতো। জ্যামিতিক চরিত্রটা বুঝতে হবে কিন্তু কোশ্চেনের মধ্যে হবে। ঠিক আছে, তো এমসিকিউ করবি। অতি সংক্ষিপ্ততে ঢুকি। অতি সংক্ষিপ্ত প্রথমটা সরলরেখার সমীকরণ। অতি সংক্ষিপ্ত 1, সরলরেখার দিক অনুপাতটা কত? অতি সংক্ষিপ্ত 1 এ প্রপারলি বল। 1 - 1 1। এনি ডাউট কারো?
টি এর সাথে যেটা আছে 1 -1 1 আর অতি সংক্ষিপ্ত 1 সরল লেখার দিক অনুপাত কোনটা টি বা ল্যামডার সাথে যেটা গুণাকারে থাকে বি ভেক্টরটা 1 -1 1 আর সমতলের উপর লম্বের দিক অনুপাত 2 - 1 1। আচ্ছা এখানে কোন সূত্র লাগবে এইখানে বেশ কিছু অঙ্ক এরকম হবে যেটা 5 এই চ্যাপ্টারেই করেছিস দেখ 2 নম্বর 3 নম্বর জাস্ট প্যাটার্ন দেখে বুঝতে পারিস তুই খেয়াল কর একটা বিন্দুগামী এই চ্যাপ্টারে কোনো কনসেপ্টই লাগবে না দেখ এটা আছে সে উদাহরণ 16 18 কোন জায়গায় ছিল করেছিস এক্সারসাইজও করেছিস 2 3 এগুলো করেছিস মনে পড়ছে এবিসি দিয়ে করা হয়েছে এটা দেখবি লাস্ট প্যাটার্ন প্লেনের লাস্ট প্যাটার্ন এই চ্যাপ্টারের সেটা হলো 4 নম্বর অঙ্ক লাস্ট প্যাটার্ন অতি সংক্ষিপ্ত 4 খেয়াল কর যে বলছে 2 1 3 বিন্দুগামী অতি সংক্ষিপ্ত 4 লাস্ট প্যাটার্ন অ্যাকচুয়ালি বলতে পারিস অতি সংক্ষিপ্ত 4 আর এই 4 এর অঙ্কটা কাজে লাগবে সংক্ষিপ্তর বিভিন্ন অঙ্কে ঠিক আছে কি বলছে অতি সংক্ষিপ্ত 4 বলছে 2 1 3 বিন্দুগামী ও অন্য দুটো সমতল দিয়েছে সেই সমতল দুটোর ছেদকগামী সমতলের সমীকরণ মানে কি এই তো দেখ প্রথমে একটা সমতল আছে তোর এরকম এখানে ধর একটা সমতল আছে এরকম ভাবে একটা সমতল আছে ঠিক আছে এবার এইখানে ছেদক একটা রেখা তৈরি হয়েছে না এবার এই রেখা দিয়ে যদি অন্য একটা সমতল পাস করে এরকম ঠিক আছে তাহলে এইটা একটা সমতল ভাব একটা সমতল আছে a = 0 আর একটা সমতল আছে এটা ভাব b a আর b যে রেখাটা বানিয়েছে সেই রেখাটা দিয়ে যদি অন্য একটা সমতল পাস করে সেটার নাম হলো c দিলাম তোর কাছে এখন কোনটা চাইছে বলতে অ্যানসার হ্যাঁ মানে কোনটা এই সিটা চাইছে তো সিটা আবার কোন বিন্দুগামী বলে দিয়েছে 2 1 3 বিন্দুগামী বলে দিয়েছে 2 1 3 ঠিক আছে এখন আমি একটু আবার ক্লাস 11 এ নিয়ে যাচ্ছি স্ট্রেট লাইনে এটা স্ট্রেট লাইনেও ছিল একটা সরল রেখা আর একটা সরল রেখা যেখানে ছেদ করে একটা বিন্দু পাই সেই বিন্দু দিয়ে যেটা অন্য একটা সরল রেখা এই সরল রেখাটার সমীকরণ কি হয় যদি এটা হয় a = 0 এটা যদি হয় b = 0 এই সরল রেখার সমীকরণটা কি হয় ছিল ক্লাস 11 সরল রেখা তো ছিল বৃত্ত তো ছিল দুটো সরল রেখা যেখানে ছেদ করেছে একটা বিন্দুতে সেই বিন্দু দিয়ে যে অন্য সরল রেখাটা যাচ্ছে নতুন একটা সরল রেখা সেই নতুন সরল রেখাটার সমীকরণ কি হয় গুড ভেরি গুড a + kb = 0 প্রথম সমীকরণটার পুরো সমীকরণটা বসিয়ে দিতে হতো প্লাস k অথবা ল্যামডা কিছু লিখে দ্বিতীয় সমীকরণটা পুরোটা বসিয়ে দিতে হতো সেটা = 0 হতো ওখান থেকে কার মান বের করতে হবে ল্যামডা বা k এর মানটা বের করতে হবে সেম কনসেপ্ট এখানেও অ্যাপ্লাই করতে হবে তাহলে কি যদি এই অঙ্কটায় ফোকাস করি প্রথম সমীকরণটা ডাইরেক্ট বলতো একদম x y z দিয়ে বল 2x + y + 3z পুরোটাকে কি করব আমরা লেফট সাইডে নিয়ে আসবো কোনো কিছু রাইট সাইডে থাকবে না ওটা গুছিয়ে লিখে নিবি ভেক্টর থেকে কার্তেশীয় ফর্মে লিখবি রাইট সাইডে 7 বা কিছু থাকলে লেফট সাইডে আনবি তাহলে 2x + y + 3z - 7 তার সাথে কি হবে এটা প্লাস k গুণ হবে তারপরে কি হবে সেকেন্ডেরটা -9 = 0 একই না আচ্ছা এবার এই যে সমতলটা পেলাম নতুন এইটা কোন বিন্দুগামী 2 1 3 বিন্দুগামী বলে দিয়েছে এইটাই হলো c এর সমীকরণ এটা হলো অ্যাকচুয়ালি c সমীকরণটা এইটা 2 1 3 বিন্দুগামী বলে দিয়েছে তাহলে x এর জায়গাগুলোতে কি বসাবো 1 3 अगेन 2 1 3 তাহলে কি আমরা কি k এর মান পাবো 2 1 3 বিন্দুগামী তা সিদ্ধ করছে তাহলে k এর মান পাবো তাহলে k এর মান আলটিমেটলি এখানে বসিয়ে দিতে পারবো
তাহলে আলটিমেটলি কি সমতলের সমীকরণটা পেয়ে যাবো? ইয়েস আর নো? কারো কোনো ডাউট? তাহলে সমতলের সমীকরণটা পেয়ে গেলাম, এটাই চেয়েছে তোর কাছে। সিবিএসসি 2007 এর কোশ্চেন। এইখানে কিন্তু ওরকম ভাবে ডিভিশন করা যায় না, এটা কতদিনও বলেছিলাম যে এমসিকিউ 2 মার্কস 5 মার্কস এরকম ডিভিশন হয় না। এখানে এমসিকিউর কোশ্চেনও 5 মার্কসে চলে যেতে পারে, 5 মার্কসের কোশ্চেনও 2 মার্কসে চলে আসতে পারে, যা খুশি যেখানে খুশি প্লটিং হয়ে যেতে পারে। তো সেইভাবে রেডি থাকতে হবে কিন্তু, ঠিক আছে? তো এই যে লাস্ট টাইপ 5A 5B সব মিলেই বলছি, 10 এর লাস্ট টাইপ এটা ভালো করে ডিপ কর। আর এইটাই কিন্তু ওই দেখবি উপপাদ্য, এটা আমি বাদ দিয়ে এলাম, ওইটাতে এই জিনিসটাই ডিসকাশন করেছে। উপপাদ্য 15-16 নাকি এটা ছিল, এই জিনিসটাই ডিসকাশন করেছিল। একটা ভেক্টর ফর্মও করেছে আবার কার্তেশীয় ফর্মও করেছে। তাহলে একটা ফর্ম মনে রাখলেই না, পুরোটা কার্তেশীয় দিয়ে করা যেতে পারে, ঠিক আছে? আচ্ছা, আরেকটা বিষয়, এটা অন্য জিনিস একটু বলি। অতি সংক্ষিপ্ত নয়, সাপোজ ভাব এই পর্যন্ত সবার হয়েছে তো। অতি সংক্ষিপ্ত নয়, দেখ বলছে এই সরল রেখাটি এই সমতলের উপর লম্ব হলে ল্যামডার মান কত? এই সরল রেখাটি এই সমতলের উপর লম্ব হলে ল্যামডার মান কত? গুড, sin 90 ডিগ্রি করতে পারিস, ঠিক আছে পয়েন্ট। অন্য অথবা sin 90 ঠিকই আছে, ভুল বলছি, সবই ঠিকই আছে। অথবা আরেকটা কি পথ নিতে পারি, আরেকটা পথ কি এরকম নিতে পারি, সরল রেখাটা দিক অনুপাত কি লম্ব হলে 6 ল্যামডা মাইনাস 4, কারেক্ট? আচ্ছা, আর সমতলের উপর যে কোনো লম্বের দিক অনুপাত 3 মাইনাস 1 মাইনাস 2। বাধ্যতামূলকভাবে এদের দুজনকে কি হতে হবে? সমান্তরাল। একে যদি এর উপর লম্ব হতে হয় তাহলে এদের দুজনকে কি সমান্তরাল হতে হবে? যদি সমান্তরাল হয় তাহলে এদের রেশিওটা কি হবে? তাহলে কি 6/3 ইকুয়ালস টু ল্যামডা বাই মাইনাস 1 ইকুয়ালস টু মাইনাস 4 বাই মাইনাস 2। এখান থেকে ল্যামডার মান বের করতে পারি, এটা একটা প্রসেস হতে পারে কি, হ্যাঁ কি না? তাহলে সমান্তরাল হলে আমরা এই কনসেপ্টটাকে লাগাতে পারি, মানে সমান্তরাল হলে না, সরি, যদি বলে যে সরল রেখাটা সমতলের উপর লম্ব আছে তাহলে এই কনসেপ্টটা লাগাতে পারি। আচ্ছা, যদি উল্টো বিষয়টা ঘটে যে সমতলের সঙ্গে সরল রেখাটা সমান্তরাল আছে, তাহলে এর যে দিক অনুপাত পাবো a1 b1 c1, আর এইটার যেটা আছে a2 b2 c2, সেটা কি হবে? এটা আবার কি হয়ে যাচ্ছে নিজেদের মধ্যে? লম্ব হয়ে যাচ্ছে। তাহলে যদি সরল রেখা সমতলের উপর লম্ব হয় তাহলে এই দুটো সরল রেখাটা সমতলের সাথে সমান্তরাল হয়, তাহলে এই দুটো লম্ব হয়ে যাচ্ছে। তাহলে স্বাভাবিকভাবে লম্বের কন্ডিশন লাগিয়ে দেবো, a1 a2 প্লাস b1 b2 প্লাস c1 c2 ইকুয়ালস টু 0। ওখান থেকে বের করে নেব। কনসেপ্ট যদি তুই গ্রিপ করে নিস, নিজের মতো ছবি এঁকে যে কোনো ওয়েতেই বেরিয়ে যেতে পারে। ক্লিয়ার হয়েছে? তো যাই হোক, পুরো চ্যাপ্টারটাই হোম টাস্ক, ওকে? এটা চেক করবো পরের মঙ্গলবার।